এ যেন 2007 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল। শেষ 4 বলে পাকিস্তানের দরকার 6 রান। এমন সময় যোগিন্দর সিং এর বলে মিসবাউল হক একটা স্কুপ শট খেললেন। বল কি বাউন্ডারির বাইরে? বিশ্বকাপ হাতছাড়া ভারতের? না, ক্যাচ নিলেন শ্রীশান্ত। হারল পাকিস্তান। রুদ্ধশ্বাস ম্যাচে একেবারে শেষ লগ্নে জিতল ভারত। অনেকটা সেভাবেই প্রায় 60 বছর আগে শেষ বলে জানা গেছিল জুনাগড়ের ট্রফি কার দখলে যাচ্ছে। সেবারও উত্তরটা ছিল ভারত। কিন্তু সমস্যা তো আর একটা নয়। জুনাগড় ক্রাইসিস মিটতে না মিটতেই নেহেরু প্যাটেলদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো দক্ষিণের রাজ্য ট্রাভাঙ্কোর। আজকে যাকে ত্রিবাঙ্কুর বলা হয়। আজকের কেরল এবং তামিলনাড়ুর একাংশ নিয়ে ছিল সেই রাজ্য। মহারাজা বলরাম ভার্মা এবং তার দিওয়ান সিপি রামস্বামী আইয়ার। তখন ট্রাভাঙ্কোরে এই দুজনের ব্যাপক প্রভাব। আর এই দুজনই চাইতেন ভারতের অঙ্গরাজ্য হয়ে নয়, ট্রাভাঙ্কোর থাকবে স্বাধীন দেশ হিসেবে। 1947 সালের 11ই জুন দোর্দণ্ড প্রতাপ দিওয়ান রামস্বামী আইয়ার ঘোষণা করে দিলেন, ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই অন্তর্ভুক্ত হবে না ট্রাভাঙ্কো। ভাবুন। কিন্তু স্বাধীনতার মাত্র 20 দিন আগে রামস্বামী আইয়ারের ওপর প্রাণঘাতী হামলা হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। 1947 সালের 27শে জুলাই আনন্দবাজার পত্রিকার 6 নম্বর পাতায় তার ওপর হামলার খবর প্রকাশিত হয়। এই হামলার পরই ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মন নেয়। 1947 সালের জুলাই অবধিও পৃথক দেশের সিদ্ধান্তে একেবারে অনড় থাকলেও এই ঘটনার পরই সিদ্ধান্ত বদল করেন আইয়ার। ভারত স্বাধীন হওয়ার মাত্র 3 দিন আগে মাউন্টব্যাটেনকে চিঠি পাঠিয়ে ট্রাভাঙ্কোরের মহারাজা জানান তারা ভারতে সামিল হতে প্রস্তুত। কিন্তু সমস্যার কি শেষ আছে? আর সমস্যা তো বলে কয়ে আসে না। তাই এক সমস্যা মিটতে না মিটতে আর এক সমস্যা এসে হাজির হলো। ট্রাভাঙ্কোর ভারতে সামিল হওয়ার জন্য রাজি হতেই বেঁকে বসলেন ভোপালের নবাব হামিদুল্লাহ খান। তিনি ঘোষণা করলেন, হয় ভোপাল স্বাধীন থাকবে, নয়তো তাকে পাকিস্তানে সামিল হওয়ার সুযোগ দিতে হবে। ভাবুন, স্বাধীনতার 4 দিন আগে ভোপালের নবাব হামিদুল্লাহকে চিঠি দেন ভাইসরয় মাউন্টব্যাটেন। ডিয়ার হামিদুল্লাহ, 14ই আগস্ট মধ্যরাতের আগে আপনি অ্যাকসেশনের কাগজে সই করে আমাকে দিয়ে দিন। এগুলো আমি খুব সাবধানে নিজের কাছে রেখে দেব এবং 25শে আগস্টের আগে তা আমি রাজত্ব বিষয়ক মন্ত্রকের হাতে তুলে দেব না। 25শে আগস্টের মধ্যে যদি আপনি সিদ্ধান্ত বদল না করেন এবং ভারতে সামিল হতে না চান, তাহলে আমি ফের ওই কাগজ আপনাকে ফেরত দিয়ে দেব। নবাব হামিদুল্লাহ, আপনি আমার পরামর্শ যদি মানেন তাহলে বলবো আপনার স্বাক্ষর করে দেওয়াই উচিত। ধন্যবাদান্তে আপনার ডিকি। কিন্তু ওই যে বলছিলাম না, স্বাধীনতার প্রাক্কালে এই কয়েকদিনের গল্প বলিউড কেন, হলিউডেরও যে কোনো চিত্রনাট্যকে হার মানাবে। ভোপালের ক্ষেত্রেও আবার ঠিক তেমনটাই হলো। ফের পাল্টে গেল বাজি। নেহেরু প্যাটেল মাউন্টব্যাটেন যখন ভোপালের ভবিষ্যৎ নিয়ে বেজায় উদ্বিগ্ন, সেই সময় আচমকা নবাব হামিদুল্লাহর একটা চিঠি এসে পৌঁছলো সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। চিঠির বয়ান পড়ে সর্দার প্যাটেলেরও চক্ষু চড়ক গাছ। প্রিয় সর্দার প্যাটেল, আমি এই ব্যাপারটায় কোনো রাগঢাক রাখতে চাই না। বিবাদ চলাকালীন নিজের সাম্রাজ্যের স্বাধীনতার খাতিরে আমি সর্বস্ব করেছি, কিন্তু এবার আমার হার মানার সময় হয়ে এসেছে। বিশ্বাস করুন, আমি আগে যতটা শত্রু মনোভাবাপন্ন ছিলাম, এখন ঠিক ততটাই ভালো বিশ্বস্ত বন্ধু হয়ে থাকতে চাই। ইতি আপনার নবাব হামিদুল্লাহ। নবাবের এই চিঠির জবাবে সর্দার প্যাটেলকে লিখেছিলেন জানেন, প্রিয় হামিদুল্লাহ, ভারতে সামিল হওয়ায় আপনার হার হয়েছে আর আমাদের জয়। এমনটা আমি মোটেই মানি না। শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের এবং এজন্য আমরা নিজেদের ভূমিকা পালন করেছি মাত্র। ইতি আপনার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ডেজিগনেটেড সার্ভাইভারের কথা মনে আছে? একটা সমস্যার সমাধান হতে না হতেই আর একটা সমস্যা এসে হাজির। প্রিন্সলি স্টেটগুলোর ভারতভুক্তির বাস্তব কাহিনীর কাছে এইসব ওয়েব সিরিজের কল্পিত কাহিনীও শিশু। কারণ ভোপাল ক্রাইসিস মিটতে না মিটতেই এবার নজর হায়দ্রাবাদের দিকে।
নিজাম মীর ওসমান আলী বাহাদুর ঘোষণা করে দেন তিনি কোনোভাবেই হায়দ্রাবাদকে ভারতের অঙ্গরাজ্য করবেন না। আর এই যুদ্ধে তার সবথেকে বড় সহযোগীর নাম ছিল কাসেম রিজভী। पटेल साहब, आप सरदार दिल्ली के हैं। हैदराबाद में हजारों सालों से आसफ जई झंडा बुलंद है। दुनिया की कोई भी ताकत उसे नीचे उतार नहीं सकती। सुन लीजिए। হায়দ্রাবাদ তখন আকারে ব্রিটেনের থেকেও বড়। আজকের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের অধিকাংশ জেলা নিয়ে তখন নিজামের সাম্রাজ্য। আর অর্থ, নিজাম তখন দুনিয়ার সব থেকে ধনী মানুষদের একজন। বিশ্বের ছোটখাটো বহু দেশের সরকারি কোষাগারের থেকেও বেশি অর্থ ছিল এই নিজামে। পাকিস্তানকে টাকা ধার দিতেন তিনি। তাহলে বুঝতেই পারছেন নিজামের ধন সম্পত্তির বহর তখন ঠিক কিরকম ছিল। আর নিজামের স্বপ্ন ছিল তার হায়দ্রাবাদ স্বাধীন দেশ হবে। 1947 সালের 12ই জুন এই ঘোষণাও তিনি করে দেন। অথচ হায়দ্রাবাদ ছাড়া অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ সম্ভবই ছিল না। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। কিন্তু হায়দ্রাবাদ ভারতে সামিল হওয়া তো দূরস্থ, এ ব্যাপারে কথা বলতেই রাজি হচ্ছিল না। 1947 সালের নভেম্বরে নিজামের পরম বিশ্বস্ত কাসিম রিজভী দিল্লি এলেন, তবে আলোচনা করতে নয়, হুমকি দিতে। पटेल साहब, हमारे निजाम ने साफ साफ कह दिया है, दो मुल्कों में समझौता होता है, वैसे ही समझौता हम आपके साथ कर सकते हैं, आपकी सहूलियत के लिए। हैदराबाद कभी भी अपनी खुद मुख्तारी और आजादी को आपके पैरों तले नहीं रख सकता। बेहतर यही है कि आप अपना ये सपना छोड़ दें। कासिम साहब, चलिए। हैदराबाद का इतिहास इस बात की गवाही नहीं देता कि आप कभी आजाद मुल्क रहे। हैदराबाद हमेशा हिंदुस्तान की रियासत रहा है, और अब जब अंग्रेज हिंदुस्तान छोड़ के चले गए, वैसे ही हैदराबाद को अपना निजाम आवाम के हाथ में देना होगा। इसी में आपके और आपके निजाम की भलाई। पटेल साहब, आप हमारी फिक्र ना करें तो अच्छा है। वो दिन दूर नहीं, हैदराबाद की सरहद को अरब सागर की लहरें छुएगी और आसफ जाही निजाम का झंडा लाल किले पर लहराएगा। पटेल साहब, निजाम की मांगों को न माना गया तो रियासत में हिंदुओं के लिए मुश्किलें आ सकती। कासिम साहब, आप अगर खुदकुशी ही करने की सोच रहे हैं तो आपको कोई कैसे रोक सकता है? पटेल साहब, आप सरदार दिल्ली के हैं। हैदराबाद में हजारों सालों से आसफ जई झंडा बुलंद है। दुनिया की कोई भी ताकत उसे नीचे उतार नहीं सकती। দিল্লিতে বসে হুমকি দেয়া এই কাসিম রিজভী কে ছিল জানেন? তার সম্পর্কে জানতে আমরা এবার সরাসরি কথা বলবো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ অজন্তা বিশ্বাসের সঙ্গে। অজন্তা, কাসিম রিজভী স্বাধীন হায়দ্রাবাদ চাইতেন, এটুকু আমরা সবাই জানি, কিন্তু নির্বিচারে তিনি যে রক্তস্নান ঘটিয়েছিলেন তা কি নেহাতি স্বাধীনতার জন্য, নাকি আপনার মনে হয় তার অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষাও ছিল? অজন্তা, রিজভী আসলে চেয়েছিলেন ভবিষ্যৎ কোনো মুসলিম রাষ্ট্রের শাসক হিসেবে নিজেকে তুলে ধরতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেকে হায়দ্রাবাদের জিন্না বলেও নিজেকে মনে করতে থাকেন। আসলে বিষয়টা ছিল এই সময় রাজাকার বা রিজভী এরা মনে করতেন যে দিল্লি ও হায়দ্রাবাদের দ্বন্দ্ব আসলে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু এই দ্বন্দ্বকে দেখেছিল গণতন্ত্র এবং স্বৈরাচারী শাসনের দ্বন্দ্ব হিসেবে। ধন্যবাদ আপনাকে অজন্তা। কাসিম রিজভী ছিলেন মজলিসে ইত্তেহাদে উল মুসলিমিনের নেতা। তার সশস্ত্র বাহিনীকে বলা হতো রাজাকার। গোটা হায়দ্রাবাদ জুড়ে খুন, জখম, রাহাজানি চালাতে শুরু করে তার সেনা। ধর্ষণের মুক্তাঞ্চল বানিয়ে ফেলে হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদে তখন এই কুখ্যাত কাসিম রিজভীর সম্মতি ছাড়া একটা পাতাও নড়ত না। তারই মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে হায়দ্রাবাদের সঙ্গে স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট করে ভারত সরকার। অর্থাৎ 1 বছরের জন্য ভারতের সমস্ত অংশের পাশাপাশি হায়দ্রাবাদেও স্থিতাবস্থা বজায় থাকবে।
ভারতের সঙ্গে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করার কয়েক দিনের মধ্যে সবাইকে চমকে দিয়ে পাকিস্তানকে তখনকার দিনে 20 কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করে হায়দ্রাবাদ। পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আমদানির কানাঘুষো তখন সকলের মুখে মুখে ঘুরছিল। হায়দ্রাবাদের প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ ছিলেন ইসলাম ধর্মের, যদিও মোট জনসংখ্যার তুলনায় তারা ছিলেন সংখ্যায় নেহাতি সামান্য। কুখ্যাত কাশিম রিজভী তখন সরকারি কর্মীদের তাতাতে শুরু করেন। এই বলে ভয় দেখানোর চেষ্টা করেন যে নিজামের শাসন না থাকলে তাদের রুটি রুজিতে টান পড়বে। আর ততদিনে কাশ্মীরে যুদ্ধ শুরু হয়ে গেছে। রিজভী বুঝতে পারছিলেন যে ভারতীয় সেনাবাহিনী এখন কাশ্মীর নিয়ে মহাব্যস্ত, ফলে তাদের পক্ষে এখনই হায়দ্রাবাদ আক্রমণ করা সম্ভব নয়। আর এই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করেন কাশিম রিজভী। भारत की फौज हमला कर देगी हम पर, तैयारी चल रही है उनकी। लायक अली साहब, आप हम पर जबरदस्ती ना करें तो अच्छा है। हम जानते हैं हमें क्या करना है, हमारे आवाम के लिए क्या करना है। हमारे नवाब साहब अच्छी तरह से जानते हैं, किसी को कुछ सिखाने की हमें जरूरत नहीं है। মাউন্টব্যাটেন প্রাণপণ চেষ্টা করছিলেন যাতে ভারত সরকার আর হায়দ্রাবাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যায়। আসলে ভাইসরয় হিসেবে তার মেয়াদও শেষ হয়ে আসছিল। তিনি চাইছিলেন ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হায়দ্রাবাদ সমস্যা মিটিয়ে ফেলতে। এমন সময় হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী লায়েক আলী দিল্লি এসে পৌঁছন। कासिम रिजवी के नाम पर जो बातें चस्पा की जा रही हैं, वो उन्होंने कही नहीं। हिंदुस्तान के खिलाफ हमने जांच करवा ली लायक अली साहब। रजाकारों ने वहां रैली की थी जिसमें कासिम रिजवी ने भाषण दिया है। सवाल इस बात का नहीं है कि वहां रैली हुई थी कि नहीं, उसने इससे भी ज्यादा भड़काऊ भाषण दिए। हमने रिजवी को चेतावनी दी है, लेकिन इसके लिए आपके कांग्रेस के लीडर्स भी जिम्मेदार हैं, जो बार बार ये कह रहे हैं कि हैदराबाद पर कभी भी सैनिक हमला हो सकता है। अगर आप बातचीत से ये मसला सुलझाना चाहते हैं तो हम ये कहना चाहते हैं कि भारत में शामिल होना हमारे विकल्प में नहीं है। हाँ, हम एक पॉलिटिकल एकॉर्ड जरूर कर सकते हैं। और इसका फैसला कौन करेगा लायक अली साहब? निजाम, वहां की आवाम? दोनों मिलकर करेंगे। और अगर कुछ मतभेद हुआ तो क्या होगा? हमारे लिए आवाम की चुनी हुई सरकार बहाल करना और पूरी तरह से भारत में शामिल होना दोनों एक है, और इसके लिए अभी हम तैयार नहीं। নেহরুর পরে লায়েক আলী দেখা করেন সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে, কিন্তু প্যাটেল তার কাছ থেকে কিছুই শুনতে রাজি ছিলেন না। मैं आपको किसी उलझन में नहीं रखना चाहता। हैदराबाद की समस्याओं का भी वही हल होगा जो दूसरी रियासतों का हुआ है, दूसरा कोई विकल्प नहीं है। आप हैदराबाद के केस को दूसरी रियासतों से जोड़कर देखेंगे तो हम किसी नतीजे पर नहीं पहुंच पाएंगे। हमारी आजादी नॉन निगोशिएबल है। तो हमारे यहां होने का कोई मतलब ही नहीं। हम आजाद हैदराबाद के लिए कभी भी सहमत नहीं होंगे जिससे कि भारत की एकता तार तार हो, जिसे अपने खून पसीने से हासिल की। फिर भी हम आपकी समस्याओं को बातचीत से सुलझाने के लिए तैयार हैं, लेकिन इसका यह मतलब नहीं कि हम कभी भी आजाद हैदराबाद के लिए सहमत हों। मैं आपको साफ लफ्जों में इसलिए कह रहा हूं ताकि आपके मन में कोई शंका न रहे। आप सभी लोग वापस जाइए और अपने निजाम से कहिए कि एक आखिरी निर्णय लें, ताकि पता चले कि हम लोग कहां खड़े हैं। মাউন্টব্যাটেনের চেষ্টায় শেষ পর্যন্ত ভারত সরকার হায়দ্রাবাদকে এমন কতগুলো বিশেষ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করে যা কোনো অংশে পৃথক দেশের তকমার থেকে কম ছিল না। বিশেষ ক্ষমতা বলে হায়দ্রাবাদ নিজেই নিজের আইন প্রণয়ন করতে পারত। সর্বোচ্চ 20,000 সৈন্যের আলাদা বাহিনী রাখার অধিকার পর্যন্ত তাদের দেয়া হয়।
আশ্বস্ত করে বলা হয় যে একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয় সেনা হায়দ্রাবাদে ঢুকবে না। কিন্তু ভারত সরকার নানা রকম ছাড় ঘোষণা করা মাত্রই নিজাম তার আসল চেহারা দেখাতে শুরু করে। স্পেশাল স্ট্যাটাস চেয়ে পেয়ে যাওয়া মাত্রই তিনি সুর পাল্টে বলতে শুরু করেন হায়দ্রাবাদকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তার বাইরে সমঝোতার কোনো প্রশ্নই নেই। देखिए, हमने हैदराबाद को जो प्रस्ताव दिया था उससे ज्यादा कोई और रियायत हम नहीं दे सकते। अब इस मसले पर अब बातचीत का कोई मकसद नहीं रहा। প্রথমে ভারত সরকারের নরম মনোভাব, তারপরই নিজামের ডিগবাজি খাওয়া, আর পথ না পেয়ে নেহরু এবার সরাসরি সংঘাতের রাস্তায় হাঁটলেন। তিনি সংবাদ মাধ্যমে ঘোষণা করে দিলেন হায়দ্রাবাদের সঙ্গে কোনো কথা নয়। অন্যদিকে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী লায়েক আলীও পাল্টা হুমকি দিলেন হায়দ্রাবাদের সমস্যা তিনি ইউনাইটেড নেশনসের নজরে আনবেন। ভারতের সামনে তখন সামরিক অভিযান ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। তবু 1948 সালের 10ই সেপ্টেম্বর সর্দার প্যাটেল নিজামকে একটি চিঠি লেখেন। শেষবারের মতো নিজামকে অনুরোধ করেন ভারতে শামিল হওয়ার জন্য। इसमें कुछ शर्तें हैं, मेरे ख्याल से हमें शर्तें मंजूर करनी पड़ेगी, इसी में हमारी भलाई है। नहीं 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 नहीं, ये शर्त हमको मंजूर नहीं है, बिल्कुल नहीं होगा ये। হায়দ্রাবাদের নিজাম সর্দার প্যাটেলের অনুরোধ ফিরিয়ে দিতেই 1948 সালের 13ই সেপ্টেম্বর ভারতীয় সেনা অপারেশন ক্যাটারপিলার শুরু করে দেয়। অনেকে একে অপারেশন পোলো বা পুলিশ অ্যাকশনও বলে থাকেন। চারিদিক থেকে হায়দ্রাবাদকে ঘিরে ফেলে আক্রমণ চালায় ভারতীয় সেনা। তার পরের দিন অর্থাৎ 1948 সালের 14ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ব্যানার হেডলাইন হয়েছিল শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় হায়দ্রাবাদের অভ্যন্তরে সশস্ত্র বাহিনীর প্রবেশ। টানা 5 দিন ধরে দুপক্ষের মধ্যে চলে রক্তক্ষয়ী সংগ্রাম। 1948-এর 17ই সেপ্টেম্বর বিকেল 4টে হায়দ্রাবাদ রেডিওতে বার্তা দেন নিজাম উসমান আলী। हमने भारत के गवर्नर जनरल श्री राजगोपालाचारी को इतला दे दी है कि रियासत के सियासी हालात को देखते हुए हमने हुकूमत को पूरी तरह अपने हाथों में ले लिया है। हमें अफसोस है कि ये फैसला हम पहले नहीं ले सके। हमने अपनी फौज को जंग रोकने का हुक्म दे दिया है और हम इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पे दस्तखत करने के लिए भी तैयार हैं। এই ঘোষণার পরই নিজামের ফৌজ ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। অবশেষে ভারতের অন্তর্ভুক্ত হলো হায়দ্রাবাদ। যে নিজামের জন্য অকারণে বহু মানুষের প্রাণ গেছিল, যুদ্ধের শেষে উদারতার পরিচয় দিয়ে সেই মীর ওসমান আলীকেই হায়দ্রাবাদের রাজমন্ত্রীর পদ দেন জওহরলাল নেহরু এবং সর্দার প্যাটেল। আজকের ভারতবর্ষে এই উদারতা কল্পনা করা যায়? তবে শেষ অবধি দক্ষিণ শান্ত হলেও সুদূর উত্তরে হিমালয়ের কোলে তখন অন্য ষড়যন্ত্র করছিল পাকিস্তান। লক্ষ্য ছিল কাশ্মীর। দেখাবো আপনাদের পরের পর্বে। জম্মু ও কাশ্মীর ভূস্বর্গের অজানা কাহিনী। মুঝে নীंद में ही गोली मार देना। এমন একটা সুন্দর রাজ্যের দাপুটে রাজা কেন নিজেকে গুলি করে মারার হুকুম দিয়েছিলেন? ये भी महाराजा की एक चाल है। তার সেই পেট ব্যথা আজ গোটা উপমহাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। अगर हम आजाद रहना चाहें तो আরও একটি চরিত্র ছিল যাকে ছাড়া কাশ্মীর অধ্যায় একেবারে অসম্পূর্ণ। गैर जिम्मेदार हुक्मरानों से आजाद करना है। মোহাম্মদ আলী জিন্নাহ কোনোভাবেই কাশ্মীরের লোভ ছাড়তে নারাজ। जब तक मैं जीवित हूँ কাশ্মীরের কিছু কট্টরপন্থী মুসলিম সৈনিক পাক হানাদারদের সঙ্গে হাত মেলানোয় তাদের শক্তি এক ঝটকায় অনেকটা বেড়ে যায়। मार डालेंगे मुझे, मार डालें तो। পাক হানাদাররা সংখ্যায় ছিল 1000-এরও বেশি। উল্টো দিকে ব্রিগেডিয়ার রাজেন্দ্র সিং এবং তার সঙ্গে মেরে কেটে 250 জন অফিসার ও সেনা। महाराज ने कश्मीर को पाकिस्तान में शामिल कर दिया। শ্রীনগর দখল করা তখন আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। কিভাবে এই অবস্থা পাল্টালো?